পাহাড় থেকে পুরুলিয়া, দামোদর থেকে দীঘা, এসব তো অনেক ঘোরা হলো। চলুন এবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাড়ির পাশের ব্যারাকপুর থেকে। উত্তর 24 পরগনা জেলার সদর শহর, ব্রিটিশরা আসার আগে যার নাম ছিল চাণক, সেই ব্যারাকপুর শহর ঘুরিয়ে দেখাবো এই এপিসোডে। অনেক কিছু দেখার আছে এই ছোট্ট শহরে। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর আজকে আমি ব্যারাকপুরে, এই গঙ্গার ধারে। ঐতিহ্য আর ইতিহাস ছড়িয়ে রয়েছে এই শহরে। ব্যারাকপুরে আসতে হলে দুটো অপশান, হয় ট্রেন নয়তো বাস। যদি ট্রেনে আসেন তাহলে স্টেশনের বাইরেই পেয়ে যাবেন অটো, 1200 টাকা দিয়ে রিজার্ভ করে বেরিয়ে পড়ুন। আর যদি টোটো নেন তাহলে ঘন্টায় 200 টাকা, দরদাম করতে পারলে আরও কম। আর যদি বাসে আসেন তাহলে নামবেন বিএন বোস হসপিটালের সামনে তালপুকুর মোড়ে, সেখান থেকে টোটো। কেননা এখান থেকেই সব থেকে কাছে হবে ব্যারাকপুরে আপনার প্রথম গন্তব্য। ব্যারাকপুর ঘুরে দেখতে হলে আপনাদের শুরু করতে হবে এই অন্নপূর্ণা মন্দির থেকে, তাহলেই সব থেকে ভালো হবে। এই অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন রানী জগদম্বা। রানী জগদম্বা হলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। 1875 সালে তৈরি এই মন্দির, আর এই হচ্ছে তার সিংহদুয়ার। 1875 সালের 12ই এপ্রিল এই মন্দিরটি ভক্তদের জন্য খুলে দিয়েছিলেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর নিজে। বিশাল বড় এলাকা জুড়ে তৈরি এই মন্দির চত্বরে রয়েছে নাট মন্দির, 6টা শিব মন্দির আর 2টো নহবতখানা। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, মানে যেটাকে আমরা দক্ষিণেশ্বর মন্দির বলে জানি, ঠিক তার আদলে তৈরি এই অন্নপূর্ণা মন্দির। দারুণভাবে মেনটেন করার জন্য বেশ ঝকঝকে রয়েছে। গর্ভগৃহের মধ্যে রয়েছে শিব আর দেবী অন্নপূর্ণার মূর্তি। এখানে প্রতিদিন ভোগেরও ব্যবস্থা করা হয়, কুপন কেটে খেতে হয়। মন্দির প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 1:30 আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। চত্বরের বাইরে গঙ্গার ধারে রয়েছে মন্দিরের নিজস্ব স্নানঘাট। অন্নপূর্ণা মন্দির দেখে আমি এখন চলে এসেছি গান্ধীঘাটে। পায়ে হেঁটে জাস্ট 10 মিনিটের পথ। আমার পেছনেই রয়েছে গান্ধীঘাটের সেই স্মৃতিসৌধ। 1948 সালে, মানে যে বছর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়, ঠিক সেই বছরই এই গান্ধীঘাট নির্মিত হয়। চলুন ভেতরে যাওয়া যাক। এখন যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে, তবু চলুন ভেতরে যাই। গঙ্গার একদম ধারে তৈরি মহাত্মা গান্ধীর এই সমাধি। এখানে গান্ধীজির চিতাভস্ম রয়েছে। 1948 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু এর উদ্বোধন করেন। এর লাগোয়া যে জহরকুঞ্জ, এখন রিনোভেশনের কারণে সেটা বন্ধ। গান্ধীঘাটও কোভিডের পর থেকে বহুদিন বন্ধ ছিল, কয়েক মাস হলো সবে খুলেছে। তবে রিনোভেশনের কাজের দরুন মারাত্মক ধুলোময় হয়ে রয়েছে চারদিক। আপনারা যদি মনে করেন ব্যারাকপুরে এসে 1 দিন বা 2 দিন থাকবেন, তাহলে গঙ্গার ধারে সব থেকে ভালো থাকার জায়গা হচ্ছে এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। WBTDCL মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি হচ্ছে গঙ্গার ধারে থাকার সব থেকে ভালো জায়গা। গান্ধীঘাটের ঠিক পাশে গায়ে লাগানো এই মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। বুকিং করতে হবে WBTDCL ওয়েবসাইটে গিয়েই। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। চারদিকে গাছপালায় ঢাকা, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, দারুণ দারুণ সুন্দর। প্রপার্টির মধ্যে রয়েছে খুব সুন্দর করে সাজানো একটা অডিটোরিয়াম। আর এটা হচ্ছে মেইন বিল্ডিং। আমার বুকিং ছিল না, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। প্রকৃতির মধ্যে এত সুন্দর থাকার জায়গা খুব কম আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে গঙ্গায় যে নৌকা বিহারের ব্যবস্থা ব্যারাকপুর থেকে, সেটাও শুরু হয় এখান থেকেই। আমি এখন চলে এসেছি লেডি ক্যানিংয়ের সমাধি দেখতে। ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মধ্যে ঠিক এইখানেই শুয়ে আছেন সেই লেডি ক্যানিং, আর তার সামনে তাকে পাহারা দিচ্ছেন তার স্বামী লর্ড ক্যানিং। আমার ঠিক পেছনেই রয়েছে লর্ড ক্যানিংয়ের মূর্তি, যিনি 1856 সালে ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহ এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টেই শুরু হয়েছিল। বীর বিপ্লবী মঙ্গল পাণ্ডে, তার হাত ধরেই শুরু হয় এই 1857 সালে সিপাহী বিদ্রোহ। তারপর ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। আর সেই সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ গভর্নর ছিলেন এই লর্ড ক্যানিং, যার স্ত্রী শুয়ে রয়েছেন ঠিক তার সামনে লেডি ক্যানিং।
কলকাতার বিখ্যাত মিষ্টি ব্যবসায়ী ভীমনাগ খবর পেলেন গভর্নর আসবেন, মানে লর্ড ক্যানিং এবং তার স্ত্রী। তাই তিনি বসে গেলেন একটা নতুন মিষ্টি বানাতে, ভেট দেবেন। সেই মিষ্টির নামই হলো লেডি ক্যানিং, যা বানানো হয়েছিল এই লেডি ক্যানিংয়ের জন্যে। অন্নপূর্ণা মন্দির থেকে সোজা যে রাস্তা গান্ধীঘাট হয়ে ভেতরে ঢুকে গেছে ক্যান্টনমেন্টের মধ্যে, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসলেই এই সমাধি আপনারা দেখতে পাবেন। তবে গেটে অনুমতি নিতে হবে, অনুমতি দিলে তবেই ঢুকতে পারবেন। অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, লেডি ক্যানিংয়ের সমাধি আর লর্ড ক্যানিংয়ের মূর্তি, এই সবগুলো আপনারা যদি খুব ভালো করে সময় নিয়ে দেখেন তাহলে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতন লাগবে, আর তারপরেই পেয়ে যাবে খিদে। বাকি স্পটগুলো দেখার জন্য আপনাদের ক্যান্টনমেন্টের অন্য সাইডে আসতে হবে, চিড়িয়ামোড় হয়ে। আর চিড়িয়ামোড়ের ঠিক পাশে ব্যারাকপুর স্টেশনের গায়ে লাগানো রয়েছে দাদা বৌদির বিরিয়ানি। খিদে যখন পেয়েছে আর ব্যারাকপুরে যখন এসছেন, দাদা বৌদির বিরিয়ানি না খেলে ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। চলুন আগে খেয়ে নিই। পেট ভরে পেট পুজো করে আবার বেরিয়ে পড়লাম। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে। আমার পেছনেই রয়েছে সেই চিড়িয়ামোড়। কিন্তু এর নাম চিড়িয়ামোড় কেন? এর পেছনে রয়েছে একটা কারণ। আলিপুর চিড়িয়াখানা কথা তো অনেকেই জানেন, কিন্তু আপনারা জানেন কি এই ব্যারাকপুরেই ছিল একটা বিশাল চিড়িয়াখানা। লর্ড ওয়েলেসলি তার বাসভবনে, মানে এই ব্যারাকপুরেই তার বাসভবনে তৈরি করান একটা বিশাল চিড়িয়াখানা 1802-3 সাল নাগাদ। এবং সেই চিড়িয়াখানা চলেছিল 1867 সাল পর্যন্ত। কালো চিতা থেকে শুরু করে বিভিন্ন বিদেশি জন্তু জানোয়ার ছিল এই চিড়িয়াখানায়। পরে 1867 সাল নাগাদ এইখান থেকেই আলিপুর চিড়িয়াখানায় জীবজন্তু নিয়ে যাওয়া হয়, এবং বলা হয় এই চিড়িয়াখানার থেকেই এই মোড়ের নাম হয়েছে চিড়িয়ামোড়। দারুণ না? ব্যারাকপুর স্টেশন থেকে সোজা চলে গেছে এই ক্যান্টনমেন্ট যাওয়ার রাস্তা। দেখুন কি লেখা আছে, দ্য ওল্ডেস্ট ক্যান্টনমেন্ট উইথ এভারলাস্টিং ফ্রেশনেস। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কিন্তু একটু দেখার মতো জায়গা। বিভিন্ন মোড়ে মোড়ে সাজানো রয়েছে এই সমস্ত যুদ্ধ ট্যাঙ্ক, বিভিন্ন যুদ্ধের বিমান, এই সব জিনিস দিয়ে। 1772 সালে এই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হয়। ক্যান্টনমেন্টের ভেতরটা এত সুন্দর করে সাজানো, দারুণ লাগবে আপনাদের। শুধু হেঁটে যেতেই আপনাদের খুব ভালো লাগবে। এবার এলাম সেন্ট বার্থোলোমিউ ক্যাথিড্রালে, এসএন ব্যানার্জি রোডের ঠিক ওপরে। নিউ টেস্টামেন্ট অনুযায়ী প্রভু যিশুর প্রেরিত 12 জন দূতের একজন হলেন এই সেন্ট বার্থোলোমিউ। তারই নাম অনুসারে এর নাম হয় সেন্ট বার্থোলোমিউ ক্যাথিড্রাল। তৎকালীন ব্রিটিশ সোলজার আর তাদের ফ্যামিলিদের জন্য তৈরি হয় এই চার্চ 1847 সালে। চার্চকে ঘিরে রয়েছে নানান রকম ফুল আর রকমারি পাতা পাহাড়ের বাগান। ইংরেজরা ভারত ছেড়ে চলে গেছে বটে, কিন্তু রেখে গেছে অনেক কিছু। তাদের ট্রেড, তাদের বিভিন্ন স্থাপত্য, ঠিক সেরকমই একটা স্থাপত্য এই বার্থোলোমিউ ক্যাথিড্রাল। দারুণ সুন্দর, বেশ সুন্দর করে সাজানো চারদিক, ভাল লাগবে আপনাদের। 1847 সালে বানানো এই চার্চটি। নিরিবিলি শান্ত পরিবেশে আপনারা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারবেন। বার্থোলোমিউ ক্যাথিড্রাল দেখে আপনারা চলে আসতে পারেন গান্ধী মিউজিয়াম দেখতে। রিভার সাইডে এই গান্ধী মিউজিয়াম একটা দেখার মতন জায়গা। মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত প্রচুর জিনিসপত্র সংরক্ষিত রয়েছে এখানে, অবশ্যই আসবেন। এর এন্ট্রি ফি 10 টাকা। ইস্টার্ন রিজিয়নের প্রথম এই গান্ধী সংগ্রহশালা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় 1966 সালে। গান্ধীজির জীবন সংগ্রাম এবং তার আদর্শের উপর বিস্তৃত ডেমনস্ট্রেশন রয়েছে এখানে। রয়েছে সবরমতী আশ্রমের মিনিয়েচার, রয়েছে আরও অনেক কিছু। বিভিন্ন আন্দোলনের গুরুত্ব ও ঘটনা সম্পর্কে রয়েছে বিভিন্ন রকম স্লাইড। আধুনিক অটোমেটিক অডিও ভিজুয়াল সিস্টেমের সাহায্যে খুব সহজেই আপনারা বিভিন্ন ইতিহাস জানতে পারবেন এখানে। গান্ধীজির ব্যবহৃত অনেক জিনিসপত্রও দেখতে পাবেন এখানে।
মহাত্মা গান্ধীর দেহভস্য রাখা আছে মিউজিয়ামের একটা ঘরে, যেটার অবশ্য ছবি তোলা বারণ, তাই ছবি তুলতে পারিনি, আপনাদের দেখাতেও পারছি না। আপনারা এলে কিন্তু সেটাও দেখতে পাবেন নিজের চোখে, গান্ধীজির চিতাভস্য। এখানে গান্ধীজি এবং ব্যারাকপুরের ইতিহাসের উপর তৈরি একটা তথ্যচিত্রও দেখানো হয়, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। মিউজিয়ামের বাইরের প্রকৃতিও খুবই মনোরম। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোজ খোলা থাকে এই মিউজিয়াম। গান্ধী মিউজিয়াম দেখে ঠিক তার পাশেই আপনারা ব্যারাকপুরের অরবিন্দ ভবন দেখে নিতে পারেন। এই অরবিন্দ ভবনের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 12:30, আর বিকেল 3:30 থেকে সন্ধ্যে 6:30। চলুন ভেতরে যাওয়া যাক। 1974 সালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস শঙ্কর প্রসাদ মিত্র উদ্বোধন করেন এই অরবিন্দ ভবন। এখানে ঢুকলেই একটা অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরবে আপনাকে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকলে দেখবেন বেশ ভালো লাগবে। এই জায়গাতে ঠিক এইখানে সমাধিস্থ রয়েছে শ্রী অরবিন্দর চিতাভস্য। ঋষি অরবিন্দর আদর্শের উপরে বিভিন্ন বই এখানে রয়েছে, আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন। এছাড়াও রয়েছে একটা মেডিটেশন হল। এবার চলুন মঙ্গল পাণ্ডে পার্কে। ব্যারাকপুরে ঘুরতে এসে যে স্পটটা না দেখলেই নয় সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। আমি মঙ্গল পাণ্ডে পার্কের সবার শেষে এসেছি, কারণ এখান থেকে আমি সানসেট দেখব। আপনারাও চেষ্টা করবেন সমস্ত স্পট ঘুরে বিকেলের দিকে মঙ্গল পাণ্ডেতে আসার, কারণ মঙ্গল পাণ্ডের ঘাট থেকে সানসেট দেখতে অপূর্ব লাগে। 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল যার হাত ধরে, সেই মঙ্গল পাণ্ডের মূর্তি দেখতে পাবেন পার্কে ঢোকার ঠিক মুখেই। এর ঠিক উল্টো দিকেই রয়েছে সিপাহী বিদ্রোহে ব্যবহৃত একটা কামানের রেপ্লিকা। বেশ অনেকটা এলাকা জুড়ে গঙ্গার একদম ধারে ছড়িয়ে রয়েছে এই পার্ক। লোকাল লোকজনের কাছে খুবই জনপ্রিয় এই পার্ক, বিশেষ করে কাপলদের কাছে তো বটেই। তবে ছোট থেকে বড় সব বয়সের মানুষই পছন্দ করেন এই জায়গা। সকালে আর বিকেলে ক্যান্টনমেন্টের লোকজন এখানে মর্নিং ওয়াকও করতে আসেন। পার্কের এন্ট্রি ফি 50 টাকা পার হেড। তবে আপনারা যদি সকালবেলা আসতে পারেন, মানে একদম 8টার আগে মর্নিং ওয়াকের জন্য, তাহলে এন্ট্রি হবে ফ্রি। তাছাড়া সকাল 5:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত পার্ক খোলা থাকে। পার্কের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, রয়েছে ফটো জোন, আপনারা এখানে ছবিও তুলতে পারেন। গঙ্গার ধারে পার্কের বেঞ্চে বসে কাটাতে পারবেন অফুরন্ত সময়। দেখতে পারবেন সূর্যাস্ত, আমিও দেখব গঙ্গার ওপারে সূর্যাস্ত। তবে তার আগে কয়েকটা কথা। কেমন লাগলো আজকে আপনাদের এপিসোডটা কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আজকের পর্ব এত পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।